দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ডিজিটাল লাইফের নতুন আরও একটি এপিসোডে। আমি আপনাদের সাথে আছি শুভ ইসলাম। দর্শক, আমরা জানি 2025 সালের মধ্যে সরকার $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, আর মাত্র 1 বছর বাকি। আমরা জানার চেষ্টা করব এই সময়ের মধ্যে আসলে কতটুকু সরকার সফলতার শিখরে পৌঁছেছে, পাশাপাশি এই সফলতায় মূলত ফ্রিল্যান্সিং সেক্টর কতটুকু সহযোগিতা করছে। এই বিষয়গুলোর নির্ধারণ করেছি আজকে কথা বলার জন্য। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন সফল ফ্রিল্যান্সার এবং তার সাথে একজন আইটি প্রফেশনালস। প্রথমেই মনির ভাই, আপনার কাছে আমরা একটু আসতে চাই যে আমরা জানি যে 2025 সালের মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে, আর মাত্র 1 বছর বাকি। আপনার অবজারভেশন কি? হ্যাঁ, আমার পক্ষ থেকে আমি যদি বলি যে আসলে হ্যাঁ, আমরা একটা ভালো দিকে অগ্রসর হচ্ছি এবং বিশেষ করে ফ্রিল্যান্সিংটা বাংলাদেশের জন্য একটা সত্যিকার অর্থে আশীর্বাদ, এবং সেটা হচ্ছে স্পেসিফিক আমি যদি করি যে লাইক আইটি ইন্ডাস্ট্রির জন্য। হ্যাঁ, কারণ আইটিতে দক্ষ হওয়ার যে অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি, যে আমরা প্রায় 18 কোটি দেশের যে মানুষ, এখানে আমরা যদি চিন্তা করি যে সবার মানে কর্মসংস্থানের জায়গাটা আমরা লোকাল মার্কেটে করবো, এটা কিন্তু বেশ ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে আইটিতে যখন একটা মানুষ দক্ষ হচ্ছে এবং সে যখন গ্লোবাল মার্কেটের সাথে কানেক্টেড হচ্ছে, তো এটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। এবং সেজন্য কিন্তু আমরা অলরেডি লাস্ট গভর্নমেন্ট অ্যানাউন্স অনুযায়ী যে প্রায় 6 লক্ষ ফ্রিল্যান্সার কিন্তু এখন কাজ করছে দেশে বসে, দেশের বাইরের। এবং অলরেডি আমরা কিন্তু প্রায় $1.9 বিলিয়ন ইয়ারলি আমরা কিন্তু রেভিনিউ আর্ন করছি। তো এইটা যখন হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে আর 1 বছরে আসলে আমরা যদি বলি যে $5 বিলিয়ন যে জায়গাটা, সেটা আসলে কতটুকু সম্ভব। তো সেই জায়গা থেকে আমি যদি বলি হ্যাঁ, আসলেই সম্ভব, বাট এটার জন্য একটা বড় রকমের পরিবর্তন আমাদের দরকার। সেটা হচ্ছে যে লাইক এই যে 6 লক্ষ ফ্রিল্যান্সার বলছে, এই জায়গাটাকে অ্যাটলিস্ট 10 থেকে 12 লক্ষ ফ্রিল্যান্সারের জায়গা তৈরি করতে হবে, এবং দক্ষ ফ্রিল্যান্সার যারা আসলে ভালো মানের কাজ পারে, এরকম একটা অবস্থা। তো এখন এই অবস্থাটা যদি আমরা আসলে তৈরি করতে পারি, তাহলে সেটা 5 বিলিয়ন না, অ্যাকচুয়ালি তার চেয়েও বড় হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি যদি আমাদের ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের পার্সপেক্টিভ থেকে বলি যে লাইক আমাদের এখান থেকে তো এই পর্যন্ত প্রায় 70,000 ছেলে মেয়ে বের হয়েছে। তো তারা যখন কাজ করে লাইক শুরু থেকে 1 বছরের মধ্যে কম বেশি প্রত্যেকটা ফ্রিল্যান্সারের কিন্তু আয় থাকে অন অ্যাভারেজ $50,000 পার মান্থ। তো সেটাকে আমি যদি চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা ভালোভাবে কাজ করলে এই যে ফ্রিল্যান্সারের সংখ্যাটাকে যদি 10 লাখে নিয়ে যেতেও পারি, তাহলে আসলে এই জিনিসটা সম্ভব। পারছি না কেন? আচ্ছা, না পারার পিছনের কারণ যদি আমি বলি, আমি বলবো না যে পারবো না, বাট যদি বলি যে না পারার কোনো কারণ স্পেসিফিক, তাহলে আমি এটাতে অবশ্যই বলবো যে আমরা বর্তমান সময়ে এখন পর্যন্ত কিন্তু একাডেমিক শিক্ষার উপর অনেক বেশি নির্ভরশীল, ভালো রেজাল্টের উপর অনেক বেশি নির্ভরশীল, কিন্তু আমাদের যে বড় অপরচুনিটিস, আমরা যে টেকনোলজির যুগে এখন আমরা এসেছি, এবং এই টেকনোলজির যুগে যখন নিজেকে টেকনিক্যালি স্কিল করার প্রয়োজনীয়তা আছে, এবং টেকনিক্যালি স্কিলড হলে আমি যে দেশে বসে দেশের বাইরে কাজ করতে পারি, এই অ্যাওয়ারনেসের ঘাটতি এখন পর্যন্ত অনেক বেশি আছে। যদি সেটা না থাকতো, তাহলে হয়তো বা আমরা 1 বছরের মধ্যেই যেই ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না, এই যে আমরা বলছি একটা বড় সংখ্যক মানুষ বেকার আছে, শিক্ষিত বেকার। আমরা জানি যে লাইক আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত যদি বেকারের সংখ্যাটা দেখা যায়, তাহলে সবচেয়ে বেশি পার্সেন্টেজ কিন্তু শিক্ষিত মানুষের মধ্যে বেকারের সংখ্যাটা বেশি। এই বেকার সংখ্যাটাকে যদি আমরা টেকনিক্যালি স্কিল করতে পারি, গ্লোবালি কানেক্ট করতে, তাহলে হবে। কিন্তু এই জায়গাটাতে অ্যাওয়ারনেস দরকার। আপনার কাছে আমরা আবারও আসবো। কামরুজ্জামান শিশির, আপনি কাজ করছেন এবং একজন সফল ফ্রিল্যান্সার বলা যায়, দীর্ঘদিন থেকে কাজ করছেন। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, এই মুহূর্তে আসলে ফ্রিল্যান্সিং মার্কেটের অবস্থাটা কি? আচ্ছা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের অবস্থা এখন এমন যে এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি আগের থেকে। যেমন আমরা যখন শুরু করছি 2013-14 দিক থেকে, তখন এত ফ্রিল্যান্সার ছিল না। সো হালকা পাতলা সফট স্কিল থাকলেই মানুষ কাজ পেয়েছে। বাট এখন বর্তমান সময়ে অনেক বেশি ফ্রিল্যান্সার আসার কারণে সিনিয়র যারা আছে তারাও অনেকটা দেখা যাচ্ছে পিছিয়ে পড়ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে একটা কাজ আসার পরে সবাই মিলে বিট করছে, সবাই মিলে ওইটা গ্রাব করার চেষ্টা করছে। আবার যে অর্থের যে ভলিউমটা, অর্থাৎ যেটার রেট থাকে, সেটাও অনেকটা কমে আসতেছে। যার কারণে দেখা যাচ্ছে যে প্রতিযোগিতামূলক একটা মার্কেট প্লেস এখন তৈরি হয়ে গেছে। তবে কাজের অপরচুনিটি আগের থেকে অনেক এখন বাড়ছে এবং ফিউচারে আরও বাড়বে আমার বিশ্বাস। কিন্তু আমাদের টেকনিক্যাল স্কিলটা মনে হয় কোথাও আটকে আছে। আমার যেটা মনে হয় যে আমি 13 সাল থেকে এখন পর্যন্ত আমার স্কিলটাকে
ফার্দার ডেভেলপ করছি, কারণ আমি জানি যে এখান থেকে 2 বছর পর আমার এখন বর্তমান যে স্কিলটা এক্সিস্ট করে সেটা তখন রান করবে না। তাহলে আমাকে ওই সময়ে কী ধরনের স্কিল আমার লাগবে সেটা এখন থেকে ডেভেলপ করতে হবে। বাট বর্তমান সময়ে অনেক ফ্রিল্যান্সারে দেখা যায় যে কোনো স্কিল হতে পারে, সেটা গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা এসইও, যেটাই করুক না কেন, এইটাতে যে ফার্দার স্টেপগুলো আছে বা আশপাশে যে আরও যে স্কিলগুলো রয়েছে এগুলোর সমন্বয় যদি আমি না ঘটাই বা এটাকে যদি ফার্দার না নিই, তাহলে কিন্তু আমি ভবিষ্যতে গিয়ে আবার পিছায় পড়ব। দ্যাট মিনস আপনি বলতে চাচ্ছেন মূলত স্কিলটাকে কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের একটা প্রসেসের মধ্যে। এক্স্যাক্টলি। সো আমি আজকে মনে করতেছি যে আমি খুব ভালো করতেছি, বাট 2 বছর পরে এটা সাস্টেনেবল হবে কি না আমি কিন্তু শিওর না। সো এখন দেখা যাচ্ছে টেকনোলজি আপগ্রেড হচ্ছে, এআই চলে আসছে, অনেক কিছু কিন্তু এআই এখন হ্যান্ডেল করতেছে। সো এই এআইটাকে আমরা কিভাবে ইউজ করব এটাও কিন্তু আমাদের শেখা উচিত। আমরা অনেকেই মনে করি যে আমাদের চাকরি নষ্ট হয়ে যাবে, আমাদের কাজ নষ্ট হয়ে যাবে, এটা চিন্তা না করে এটাকে কিভাবে ইউজ করে আমাদের স্কিলটাকে আরও গ্রো করতে পারি, সামনে নিয়ে যেতে পারি, এটাকে ব্যবহার করে কিভাবে মার্কেট প্লেস থেকে আমরা আরও বেটার একটা আর্ন করতে পারি। সো এই জিনিসটা আমার মনে হয় একটু খেয়াল করা উচিত। মনির ভাই, আপনার কাছে আসতে চাই, আমরা যেহেতু স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম এবং আপনি দীর্ঘদিন এই স্কিল ডেভেলপমেন্ট ফিল্ডেই কাজ করছেন, এই মুহূর্তে আসলে বিশেষ করে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বা কোন কোন কাজগুলোকে প্রাধান্য দিয়ে আপনারা কাজ করাচ্ছেন? অফকোর্স টেকনোলজির পরিবর্তনটা কিন্তু খুব ফাস্ট, অ্যান্ড এই পারপাসে যেটা লাইক একটু আগে শেষের ভাই যে কথাটা বললো যে লাইক আমি আজকে যেটা শিখেছি আমি যদি এটাকেই ধরে রাখি বা আমি যদি আমার পরিবর্তনটা না করি তাহলে কিন্তু আমি মার্কেট থেকে হারিয়ে যাব। আমরাও ঠিক সেভাবেই আমাদের প্ল্যানগুলো লাইক বাংলাদেশের শুরুর দিকটাতে কিন্তু এখন অবধি যদি আমরা বলি যে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এরকম কিছু বিষয়ে জায়গাটাতে কিন্তু খুব বড় আধিপত্য তৈরি করার চেষ্টা করছি। কিন্তু আমি যদি ভবিষ্যৎকে চিন্তা করি, যেখানে এআই চলে আসছে, যেখানে মেশিন লার্নিং অনেক বড় জায়গা তৈরি করবে, যেখানে রোবোটিক্স একটা ফ্যাক্ট, সো সেই মানে ফ্রন্টিয়ার যে টেকনোলজি সেগুলোতে আসলে আমরা অনেক বেশি মানে মানুষকে ইয়ে করার চেষ্টা করছি যে লাইক এগুলোতে আসে। যেমন সাইবার সিকিউরিটি একটা ফ্যাক্ট, যে লাইক আমরা যত টেকনোলজির সাথে ইনভলভ হচ্ছি তত বেশি কিন্তু ইনসিকিউর হচ্ছি। তাহলে সেই জায়গাটাতে কিন্তু আমাদের জবের মার্কেটটা কিন্তু অনেক বড় হচ্ছে সাইবার সিকিউরিটির এই এন্ডে। হ্যাঁ, আমরা কিন্তু লাইক পাশাপাশি যদি আমরা বলি যে এআই নির্ভর, হ্যাঁ আমরা কিন্তু দিন শেষে মানে এআইয়ের ব্যবহারকে কিন্তু করবই, কোনো না কোনোভাবে এটার ব্যবহার কিন্তু দিন দিন বাড়বেই। তো যদি বাড়ে তাহলে আমি যদি তার সাথে সামঞ্জস্যতা না রাখি তাহলে কিন্তু আমি সেই জায়গাটাতে পিছিয়ে পড়বো। সো আমরা আসলে বেসিক্যালি এই টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি যেগুলোকে বলছে বা ফ্রন্টিয়ার টেকনোলজি যেগুলো বলছে, আসলে আমরা এগুলোতেই এখন ফোকাস করছি যে যাতে করে এখন যে সময়ে তার চেয়ে তো যেতে ভালো অবস্থা আমরা যেতে পারি। আপনার কাছে আবারও আসবো কামরুজ্জামান শীষ ভাই, আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই যে আমরা অনেক মার্কেট প্লেসের নাম তো অনেক আগে থেকেই জানি, যেগুলোর সাথে বিশেষ করে পুরো বিশ্বের ফ্রিল্যান্সাররা কিন্তু কাজ করছে। সেক্ষেত্রে এখন নতুন কি কি মার্কেট প্লেসগুলো এসেছে যেখানে যারা নতুনভাবে শিখছে অথবা পুরনো কাজ সেখানে সে মার্কেট প্লেসগুলোতে যাতে করতে পারে? আচ্ছা, মার্কেট প্লেস বলতে আমাদের দেশে হচ্ছে বেশিরভাগ ছেলেরাই হচ্ছে fiverr.com এবং আপওয়ার্ক, এই দুইটার সাথে বেশি কানেক্টেড। এছাড়া হচ্ছে 99 ডিজাইন আছে, তারপরে হচ্ছে রূপার একটা ওয়েবসাইট আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে, তারপরে পিপল পার আওয়ার আছে। এই সাইটগুলোতে আসলে আমাদের এঙ্গেজমেন্টটা একটু কম তুলনামূলক। মানে আমি যদি বলি ফাইবার এবং আপওয়ার্ক এই দুইটাই আমাদের জন্য আসলে সাফিসিয়েন্ট মনে হয় আমার কাছে। তবে ঘুরে ফিরে সবই কিন্তু হচ্ছে বাইরের কান্ট্রি, আমাদের এক্সিস্টিং বাংলাদেশে কোনো মার্কেট প্লেস এখনও পর্যন্ত হয় নাই। এই জায়গাটা যদি ফিউচারে ডেভেলপ হয় তাহলে আমরা হয়তো আরও বেটার অপরচুনিটি পাবো। তবে আমি যদি বলি, আমি ফাইবারে একজন টপ রেটেড সেলার, তো আমার শুরুটা ফাইবার দিয়েই, আমার জার্নিটা ফাইবার দিয়ে আমি ছোটোখাটোভাবে শুরু করি, কিন্তু একটা সময় সেটা ব্লাস্ট করে, আমি নিজেও জানতাম না। আপনি কোন সেক্টর নিয়ে মূলত কাজ করেন? আমি মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইন সেক্টর নিয়ে কাজ শুরু করি এবং হচ্ছে ইলাস্ট্রেশন এবং ব্র্যান্ডিং নিয়ে আমার কাজ করা হয় মূলত fiverr.com-এ। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে একটু আমরা জানতে চাই, যেটি মনির ভাই বলছিলেন যে এই যে ফ্রিল্যান্সার বাড়ানোর যে ব্যাপারটা, আপনার কাছে কি মনে হয়? আমরা অনেক পরিসংখ্যান দেখেছি যে যেখানে 10 জন বা 100 জন স্টুডেন্ট কোনো একটা কোর্সে এনরোল করার পরে 2 মাস বা 3 মাস পরে সেখান থেকে কিন্তু ড্রপ আউট হয়ে যায়। আসলে এটার কারণ কি? তারা কি ইনস্ট্যান্ট ইনকাম করতে চায়, নাকি ধৈর্যের অভাব, নাকি আসলে মার্কেট প্লেসের অভাব, নাকি অ্যাকোমোডেশনের অভাব? আপনি কোনটা মনে করেন? আসলে আমার যেটা মনে হয় এখানে স্কিলের থেকে গাইডলাইনের অভাবটা বেশি। কারণ স্কিল কিন্তু অনেক সহজলভ্য এখন।
চাইলে একজন হচ্ছে অনলাইন থেকে 2,000-5,000 টাকা দিয়ে একটা কোর্স কিনতে পারতেছে, আবার ফিজিক্যাল কোর্স যদি হয় সেটাও একটু বেশি হলেও কিনতেছে, অনেকেই কোর্স করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সেসটা আছে, বাট সমস্যাটা হচ্ছে থিঙ্কিংয়ে, যে আমি যখন একটা জিনিস এনরোল করছি কোথাও, তো সেটা হচ্ছে 1 মাস শেখার পরে আমি আর কন্টিনিউ করছি না, আমার মনে হচ্ছে যে কেন জানি এই সেক্টরটা আমার জন্য না, তখন আমি ওটাকে সুইচ করে আরেকটা নিশে চলে যাচ্ছি, যে আমার এই ক্যাটাগরিতে হবে না, আমি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হব এখন, বা হচ্ছে এটাও হলো না, তাহলে আমি এসইও নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এইভাবে দেখা যাচ্ছে একটা ছেলে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ শুরু করলো, সে 1 মাস কাজ করার পরে আর ভালো লাগলো না, সে আরেকটা সেক্টরে চলে গেল। এভাবে যে বারবার শিফট করার কারণে সে একটা সময় যে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, এবং সে ধরে নিচ্ছে যে ফ্রিল্যান্সিং তার ক্যারিয়ার হিসাবে কখনোই সাস্টেনেবল হবে না, তাকে অন্য কোনো রাস্তা খুঁজতে হবে, আলটিমেটলি ড্রপ আউট। হ্যাঁ, আলটিমেটলি ড্রপ আউট। এবং তারা সবসময় চিন্তা করে যে শর্টকাটে কীভাবে ইনকাম করা যায়, যেটা মনির ভাই একটু আগে বললো, যে শর্টকাটের সিস্টেমটা আমরা বাঙালি যতক্ষণ পর্যন্ত না ভুলবো ততক্ষণ আমাদের সাকসেস করা খুব মুশকিল হয়ে যাবে, কারণ সব কিছুই আসলে কঠিন, আমাদেরকে অভ্যস্ত হতে হবে। এক্স্যাক্টলি মনির ভাই, যেমনটি বলছিলেন যে শর্টকাটে সাকসেস, আসলে আপনি তো এই রিলেটেড অনেক কোর্স করে থাকেন, আপনার কাছে কি মনে হয় যে স্পেসিফিক যদি কোনো কারণ জানতে চাই যে ফ্রিল্যান্সিং পেশায় আসছে, ঝরে পড়ছে এবং আমাদের সংখ্যাটা বৃদ্ধির মানে না হওয়ার পেছনে এক্সাক্ট কারণগুলো কি কি? এক্স্যাক্টলি, এটা খুব ভালো একটা পয়েন্ট। এবং এই ক্ষেত্রে আমি যদি বলি, হ্যাঁ, এটা হচ্ছে মাইন্ডসেট। হ্যাঁ, আমরা আসলে অনেক সহজলভ্যতা বলতে যেটা বোঝায়, যে খুব সহজে অনেক কিছু পেতে চাই, এই যে একটা মাইন্ডসেট, এই জন্য হয় কি, তখন আমি চিন্তা করছি আমি একটা জায়গায় যে এনরোল হলাম আর কালকে থেকে হয়তো আমার ডলার শুরু হয়ে যাবে, কিন্তু সে যখন মানে ওই পথে হাঁটা শুরু করছে এবং সেখানে যখন দেখছে বেশ ডিফিকাল্টিস, তখন সে অনেক বেশি ডিমোটিভেটেড হচ্ছে, অথবা সে ভয় পেয়ে যাচ্ছে এবং সে সেখান থেকে লিভ করছে। আসলে কোনো কিছুই সহজ না, এটা সবার আগে চিন্তা করতে হবে এবং আমাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে, এই মাইন্ডসেট তৈরি করতে হবে। যখন সেটা হবে তখন আসলে আমরা অনেক বেশি ভালো করবো। যেমন রিসেন্টলি কিন্তু একটা নিউজ বের হয়েছে যে আমাদের আইসিটি মিনিস্ট্রি নিজেই বলছে যে বাংলাদেশে প্রায় 50 লক্ষ অনলাইন জুয়ার সাথে ইনভলভ। 50 লক্ষ মানুষ অনলাইন জুয়ার সাথে। কেন এটা হয়েছে? ওই যে মাইন্ডসেট, আমি বিনা কষ্টে টাকা ইনকাম করতে চাই, এটা যে কখনো সাস্টেনেবল না, এটা যে অনেক বেশি ভয়ঙ্কর একটা জাতির জন্য, সেটা কিন্তু বড় বিষয় এবং সেজন্যই ঘটনাগুলো ঘটছে। আর সেজন্য আমি যেটা বলি যে গভর্নমেন্ট এন্ডে আমি নিজে গভর্নমেন্টের কাজ খুব বেশি মানে করার চেষ্টা করি, ইভেন করিও না, একটা চ্যালেঞ্জের কারণেই, যে যখন আমরা গভর্নমেন্ট প্রজেক্ট করতাম তখন আমরা দেখতাম যে যেহেতু গভর্নমেন্টের পুরো ট্রেনিংটা ফ্রি থাকে, তখন যার প্রয়োজন নেই সেও এনরোল হচ্ছে এবং একটা পর্যায়ে 2 দিন 4 দিন পর দিন করার পরে কিন্তু সে লিভ করছে, কারণ সে মনে করছে এটা আমার জন্য না। কেন? কারণ এখানে তার কোনো শ্রম বা কোনো কিন্তু ইনভেস্টমেন্ট নাই, তখন তার কাছে এটা সহজ মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম। তো এই যে জায়গাগুলো, এগুলোর জন্য আসলে না আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আর এই জন্য মাইন্ডসেটটা চেঞ্জ প্রয়োজন, যে না, আমি যদি হার্ডওয়ার্ক করি তাহলে আমি অনেক বেশি সাকসেস হতে পারবো। সেক্ষেত্রে গভর্নমেন্টের ইনিশিয়েটিভকে আপনি সমর্থন করেন কিনা? অফকোর্স গভর্নমেন্টের প্রত্যেকটা ইনিশিয়েটিভকে আমি সমর্থন করি, কিন্তু কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে। কারণ দেখেন আজকে গভর্নমেন্ট যে পরিমাণ ইনিশিয়েটিভগুলো নিয়েছে, এই যে ভাস্ট লেভেল অফ আপনার ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট কিন্তু তারা করেছে, কারণ যাতে মানুষগুলো আসলে স্কিল আপ হতে পারে। অ্যান্ড বিশেষ করে যদি আমরা বলি যে গ্লোবাল ভিলেজের বর্তমান কথা, গ্লোবাল ভিলেজে তখনই আসে যখন ইন্টারনেট আপনার হাতের কাছে আসে। তো ইন্টারনেট কিন্তু এখন গ্রাম পর্যায়ে পর্যন্ত অ্যাভেলেবেল, তার মানে গভর্নমেন্ট তার পর্যায় থেকে সবকিছু করছে, কিন্তু এখানে পলিসিগত অর্থাৎ প্ল্যানিং এ কিছুটা ঘাটতি আছে। যেমন ধর আমি একটা ট্রেনিং যখন করাচ্ছি, তখন আগে যাকে আমি এনরোল করাচ্ছি তাকে কোনোভাবে বাধ্য করা যায় কিনা যে না, সে ট্রেনিংটা কমপ্লিট করতে বাধ্য, এবং আরেকটা জিনিস ফ্যাসিলিটেট করা যায় কিনা, যেমন ধরেন টেকনিক্যাল জিনিস শিখতে গেলে যে ডিভাইসের যে প্রয়োজনীয়তাটা, আপনি আমার এখানে ট্রেনিং করতে এসেছেন, আমি কিন্তু আপনাকে 2 ঘন্টা সময় দিচ্ছি হয়তো সারাদিনে বা সরকারি পর্যায়ে ট্রেনিংয়ে, কিন্তু আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস দরকার টেকনিক্যাল জিনিস শিখতে গেলে। হোয়ারএস যে ছেলেটাকে আমি এনরোল করেছি কোর্সে, সে কিন্তু বাসায় গিয়ে পিসি বা তার ডিভাইস নেই। সো আফটার অল সে হয়তো ল্যাবে এসে 2 ঘন্টা প্র্যাকটিস করছে, কিন্তু বাসায় গিয়ে যে পর্যাপ্ত প্র্যাকটিস করে প্রবলেমস ক্রিয়েট করে প্রবলেমসকে সলভ করে যে সে কনফিডেন্ট হবে, সেটা কিন্তু সে পারছে না, এবং দিন শেষে সে কিন্তু ড্রপ আউট হচ্ছে, কারণ সে মনে করছে আমাকে দিয়ে সম্ভব না। তো এই জায়গাগুলোতে যদি সরকার কিছুটা পরিবর্তন আনে, তাহলে আমার মনে হয় যে অনেক ভালো একটা রেজাল্ট আমরা তৈরি করতে পারবো। গাইডলাইন আসলে কোন দিকে গোল সেট করা, এই জায়গাটা আপনারা কিভাবে কাজ করছেন?
আমি যদি বলি আমার কথা, সবসময় এই কথাটা আমি বলি যে লাইক আমি 2003-তে যখন ঢাকায় আসলাম, তো আমি খুব বেশি মানে লোনলি ফিল করছিলাম যে আসলে কি করব, কি করা উচিত লাইফে, কি পড়াশোনা করব, লাইফটাকে কোন ট্র্যাকে নিব। হ্যাঁ, তো অনেক বেশি স্ট্রাগলের মধ্য দিয়ে কিন্তু একটা পর্যায়ে আমি এসেছি। যেমন আমি 2003-তে যখন আসলাম, এরপরে আমি ইউনিভার্সিটির পাশাপাশি আমি 2004-এ আমি আইটির উপরে স্কিল হওয়া শুরু করলাম ডিজাইনে। 2006-এ আমি জবে ইনভলভ হলাম। 2008-এ গিয়ে বিজনেস স্টার্ট করলাম। অ্যান্ড 2009-এ ডিসাইড করলাম যে লাইক আমার যে লাইফ জার্নিটা ছিল অনেক স্ট্রাগল, লাইক কখন কি করব সব কিছু নিয়ে একটা ইনডিসিশন, এরপরও নিজে থেকে সাহস করে 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 একটা পর্যায়ে যখন আসলাম, তখন আমার মনে হলো যে না, একটা ইনস্টিটিউশন স্টার্ট করা দরকার যেখানে আমি ফার্দার ফিউচার জেনারেশনকে গাইড করতে পারবো। কারণ আমি যেটা মনে করছি বাই দিস টাইম যে লাইক একটা মানুষকে একটা মিসগাইড করে ধ্বংস করা যায়, আর একটা প্রপার গাইডলাইন দিয়ে তাকে খুব ভালো জায়গায় নেওয়া যায়, একটা কথাও সেটা হতে পারে। তো আমি চিন্তা করলাম যদি একটা ইনস্টিটিউশন দেই, তাহলে অ্যাটলিস্ট আমি পরবর্তী জেনারেশনকে যতটুকু আমার সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী যদি তাকে একটু প্রপার গাইডলাইন দিতে পারি, তাহলে হয়তো বা নিজেও স্যাটিসফাইড থাকবো এবং মানুষকেও উপকার করতে পারবো। এবং সেটা করে কিন্তু আজকে ক্রিয়েটিভ আইডিকে এ পর্যন্ত আমরা আনতে পেরেছি। যে আমরা কি করি, যখন একটা স্টুডেন্টস লাইক আমাদের এখানে আসতে চায় ভর্তি হতে, আমরা কিন্তু বিফোর দ্যাট তাকে ফ্রি সেমিনার আর ওয়ার্কশপে জয়েন করতে বলি। কেন? কারণ হচ্ছে সে যখন কয়েকটা ওয়ার্কশপ জয়েন করবে, তখন সে কিন্তু নিজে থেকে ডিসিশন নিতে পারবে যে তার জন্য কোনটা ভালো। হ্যাঁ, কারণ আমাদের এখানে যখন কোনো একটা স্টুডেন্ট আসে, তখন সে আমাদেরকে প্রথম কোয়েশ্চেন আছে কোনটা করলে ভালো হবে। তো আমরা বলি যে সবকিছুই ভালো, বাট আপনার সাথে যেটা ভালো যায় সেটা আপনাকে নিতে হবে। তো এটা হবে কিভাবে, আপনি যদি অনেকগুলো ওয়ার্কশপ অ্যাটেন্ড করেন। তো আমরা সেই 2009-10 থেকে এরকম ফ্রি ওয়ার্কশপ, ফ্রি সেমিনার করাতাম। তো আমার মনে হয় কত লক্ষ মানুষকে যে আমরা এভাবে ওয়ার্কশপ করে গাইডলাইন দিয়েছি, আমি এটা হিসাবের মধ্যে নেই, বাট আমি মনে করি এই গাইডলাইনের অনেক বেশি প্রয়োজনীয়তা আছে। আমার রিয়েল লাইফ থেকে আমি সেটা ফিল করি। ওকে, শিশির ভাই, আমরা একটু পেমেন্ট গেটওয়েতে আসি। আমরা অনেক সময় দেখে থাকি যে আসলে বাইরে দেশে কাজ করার পরে যে রেভিনিউটা এই নিয়ে আসার মধ্যে অনেক সময় জটিলতা ফেস করে, বিশেষ করে ফ্রিল্যান্সাররা। সেক্ষেত্রে কিভাবে এখন আপনারা এই লেনদেনগুলো করছেন, আর এক্ষেত্রে পায়োনিয়ার বা আর কোনো মাধ্যমের প্রয়োজনীয়তা আছে কিনা? বর্তমানে আসলে অনেক আগে থেকে আমরা একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নিয়ে খুব আশাবাদী, সেটা হচ্ছে পেপ্যাল। বাট সামহাও সেটা আসেনি। আমরা এখনও আশা করি যে আসবে ফিউচারে, বাট স্টিল আমরা আমরা আটকে নাই। আমরা অবশ্যই কোনো না কোনো একটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা সার্ভাইভ করছি এই মুহূর্তে, সেটা হচ্ছে পেয়োনিয়র। পাশাপাশি অনেকে ওয়াইজ ব্যবহার করে, বাট আমি পেয়োনিয়র অ্যাকচুয়ালি ইউজ টু, কারণ ফাইবারের গেটওয়ে ভিতরে এটা ইন্টিগ্রেট করাই আছে, সো আমাকে আর বাড়তি হ্যাসেল নিতে হয় না। আর পাশাপাশি হচ্ছে যখন একটা পেমেন্ট আসে, যখন আমি উইথড্র করি আমার ফাইবার থেকে পেয়োনিয়রে, এবং পেয়োনিয়রে যাওয়ার পরে আমি কিন্তু চাইলে ওটা ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারি, সো আমাকে বাড়তি হ্যাসেল কিন্তু নিতে হয় না। যেমন আগে একটা সময় হচ্ছে বুথে গিয়ে টাকা উঠাতে হতো, হ্যাঁ, 20,000 করে উঠাইতে হতো, সো এটা একটা খুব হ্যাসেল ছিল একবারে শুরুর দিকের কথা। তো এখন কিন্তু মানে কখন টাকা আমি আমার ব্যাংকে উইথড্র দিয়ে ফেলছি আমি অনেক সময় ভুলেও যাই। সো হঠাৎ করে মেসেজ আসে যে আপনার ব্যাংকে টাকা ঢুকছে। সো এখন আমরা অনেকটাই হ্যাসেল ফ্রি, এই দিক থেকে আমাদের খুব একটা সমস্যা হয় না। তবে সমস্যা হয় কোথায়, ছোট ছোট মাইক্রো অ্যামাউন্টের বা ইন্ডিভিজুয়াল যখন আমরা কোনো কোম্পানির জন্য কাজ করি, ধরেন আপনি ইউএসের কোনো একটা এজেন্সির সাথে কাজ করছেন, আপনার ধরেন আমার হচ্ছে কয়েকটা ওয়েবসাইট আছে বা যেখানে আমার পোর্টফোলিও শো করা আছে, সেখান থেকে কিছু ক্লায়েন্ট আসে, সো তার একটা ব্র্যান্ডিং লাগবে। সো এই ব্র্যান্ডিং তো একটা ওয়ান টাইম কাজ, তো ওইটার জন্য সে চায় না যে পেয়োনিয়রে একটা অ্যাকাউন্ট খুলে তারপরে আমাকে টাকাটা পে করবে। সে চায় তার কাছে পেপ্যাল অ্যাক্সেস আছে, খুব ইজি অ্যাক্সেস, সে চায় যে সিকিউরলি আমাকে যেন পেপ্যালের থ্রুতে টাকাটা পাঠাইতে পারে। সো আমি যখন তাকে আবার রিকোয়েস্ট করি যে ভাইয়া আপনি হচ্ছে পেয়োনিয়র খুলেন বা অন্য কোনো মাধ্যমে আসেন, তখন সে একটু আমাকে ট্রাস্ট করতে ইস্যু হয় যে আমি অন্য কোনোভাবে পাঠাইলে হয়তো বা টাকাটা লেনদেনে ইস্যু হতে পারে। সেক্ষেত্রে মনির ভাই, আপনি কোনো মানে পেপ্যালের কোনো বিকল্প দেখেন কিনা? পেপ্যালের বিকল্প আসলে এখন পর্যন্ত আমরা দেখছি না, বাট হ্যাঁ, আমরা তো অল্টারনেটিভটাকে অলরেডি ইউজ টু হয়েছি। যেমন পেয়োনিয়র কথা বললো, ইভেনচুয়ালি ব্যাঙ্কগুলোতে ডিরেক্ট আমরা এখন ট্রান্সফার করতে পারছি। বাট দ্য থিং ইজ, অফকোর্স এখন পর্যন্ত গ্লোবালি যদি আমরা বলি, তাহলে পেপ্যালের অ্যাকসেপ্টেন্সটা সব জায়গায় যেহেতু আছে, তার মানে আমি পেপ্যালকে যদি আমার সাথে রাখতে পারি, তাহলে
ছোট থেকে বড় যে কোনো লেনদেন কিন্তু অনেক কুইকলি আমরা Hassle free করতে পারি। হ্যাঁ, যেটা স্বাভাবিকভাবে আমাদের এই মার্কেটটাকে আরো বড় বা একটু সহজ করতে অনেকটা হেল্প করবে। সো এর বাইরে আসলে এখন পর্যন্ত আমার আইডিয়াতে এখন পর্যন্ত নেই। কামরুজ্জামান হিসেবে আপনার জন্য লাস্ট প্রশ্ন, নতুন যারা ফ্রিল্যান্সিং পেশায় আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ হচ্ছে শুধুমাত্র কোনো এক বড় ভাইকে দেখে এইখানে আসা যাবে না, অবশ্যই তাকে একটা গোল সেট করতে হবে এবং প্যাশন নিয়ে আসতে হবে। যেমন আমি আমার লাইফের শুরুতে মানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুতে আমার গোল ছিল আমার যে ড্রয়িং স্কিল বা ডিজাইনের স্কিল এইটাকে কীভাবে মানে বিশ্ব দরবারে আমি পরিচিত করাবো সেইটা, এবং আলটিমেটলি টাকা তো একভাবে না একভাবে আসবেই আমি যদি কাজ করি। তো এখন কাজের প্রতি যদি তাদের ভালোবাসা থাকে, ফ্রিল্যান্সারদের যদি মনে হয় যে এই কাজটা করে আমার ভালো লাগছে, তাহলে অবশ্যই তার এখানে আসা উচিত। আর সে যদি ফোর্সফুলি আসে যে এখানে অমুক ভাই ভালো টাকা ইনকাম করছে, আমিও হয়তো বা এসইও করলে বা আমি হয়তো বা ডিজিটাল মার্কেটিংয়ে আসলে আমি অনেক ভালো করতে পারবো, বাট সেই ভাই যে যার কথা সে মিন করে সে তো প্যাশনেট একজন গাই, সে হচ্ছে অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে, কিন্তু নতুন যে সে তো এই স্ট্রাগলের শিকার হলো না বা এখনও পর্যন্ত এটার সাথে ইন্ট্রোডিউসড হলো না। সে আগেই ভেবে নিল 3 মাসে একটা কোর্স করলে আমি একটা কিছু করতে পারবো। সো এই জায়গাতে আমার মনে হয় যে নতুন যারা আছে একবারে আজকে হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছে, তাদের আগে সিলেক্ট করা উচিত যে সে কোন স্কিলটা শিখবে, কোনটা তার করতে ভালো লাগে। ডিজিটাল মার্কেটিং হতে পারে, হচ্ছে গ্রাফিক ডিজাইন হতে পারে, বা হচ্ছে আর কি যেন আছে, সে সবগুলাই করতে পারে। সে ইদানিং ভিডিও এডিটিং নিয়ে অনেকে কাজ করে। তো যেটাই করুক না কেন, ওইটাতে যদি তার ভালো লাগা বোধ না কাজ করে ভিতর থেকে, তাহলে ওইখানে সে বেশি দিন সারভাইভ করতে পারবে না। হয়তো কিছু টাকা ইনকাম করবে, বাট ওইটা ফার্দার গ্রো করবে না, একটা সময় যে স্ট্যাক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তার একটা গোল সেট করা উচিত, 1 বছর বা 2 বছর সে কোনো দিকে তাকাবে না, কোনো ইনকামের কথা চিন্তা করবে না, শুধুমাত্র স্কিল ফোকাস থাকবে। ইনকাম যখন আসবে তখন আসতেই থাকবে, তখন আর তাকে কেউ আটকাইতে পারবে না। মনির ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আপনার প্রতিষ্ঠান অবশ্যই সাইবার সিকিউরিটি, বর্তমান যে একটা একদম বাজওয়ার্ড, একদম পুরো বিশ্ব জুড়ে একটা বাজওয়ার্ড আর কি, এবং এআই, কাটিং এজ টেকনোলজি, ফ্রন্টিয়ার টেকনোলজি সবকিছু আপনি প্রতিষ্ঠানেও কাজ করছে। আসলে বিশেষ করে শুধুমাত্র বাংলাদেশ না, পুরো বিশ্বের, বিশেষ করে সাইবার সিকিউরিটিটা নিয়ে আপনি কি মূল্যায়ন করবেন বা আপনার মন্তব্য কি? আমি শুরুতে বলছিলাম যে আসলে আমরা টেকনোলজি ডিপেন্ডেন্ট সবাই এখন। হ্যাঁ, ইট মিন আমরা টেকনোলজির সাথে যত বেশি নিজেকে ইনভলভ করছি, যত সুবিধা নিচ্ছি, তত কিন্তু ইনসিকিউরও হচ্ছে। হ্যাঁ, লাইক আপনি যদি চিন্তা করেন যে লাইক আপনি একদমই পেপারলেস, মানে হার্ড কারেন্সি বলে কিছু নেই, সবকিছুই একটা মানে ভার্চুয়াল কারেন্সির মধ্যে চলে গেছে। সো সামহাও আপনার ওয়ালেটটা যদি কেউ কোনোভাবে মানে ইনসিকিউর করে ফেলে, তাহলে আপনি শেষ। অথবা একটা প্রতিষ্ঠানকে যদি, প্রতিষ্ঠানের পুরো পেপারলেস একটা প্রতিষ্ঠান চলছে, সামহাও যদি তার ডকুমেন্টটাকে কমপ্লিটলি হাইড করে ফেলা যায় বা ডিলিট করে দেওয়া যায়, তাহলে প্রতিষ্ঠানটা কিন্তু মানে ইন এ সেকেন্ড পুরো প্রতিষ্ঠানটা কিন্তু শেষ, রাইট? এই যে ডিপেন্ডেন্সির যে জায়গাটা টেকনোলজির সাথে যত বেশি হচ্ছে, তত বেশি আমরা ইনসিকিউর হচ্ছি, আর যত বেশি ইনসিকিউর হচ্ছে তত বেশি সিকিউরিটির ডিমান্ড বাড়বে। এটা আসলে অন্য কোনোভাবে এক্সপ্লেনেশনের কোনো প্রয়োজনীয়তা নেই। এবং এটা নট অনলি লাইক ফার্স্ট ওয়ার্ল্ডে, ইভেনচুয়ালি ফার্স্ট ওয়ার্ল্ডের চাইতে থার্ড ওয়ার্ল্ডে আরো বেশি প্রয়োজন। বিশেষ করে আমার মনে হয় বাংলাদেশে আরো বেশি প্রয়োজন, কারণ আমরা কিন্তু টেকনোলজির ব্যবহারের সাথে ইনভলভ হয়েছি অনেক বেশি, বাট আমরা কিন্তু সিকিউরিটির জায়গাটাতে মোটেও আমরা কনসার্ন না। তো আমরা সেই জায়গা থেকে আসলে ক্রিয়েটিভিটি, আমরা অলরেডি সাইবার সিকিউরিটি নিয়ে আমরা যেমনটা রিসোর্স তৈরি করছি, ইভেন্চুয়ালি আমরা সেভাবে কর্পোরেট সাপোর্টগুলো দিচ্ছি এখন। হ্যাঁ, যে লাইক কোনো একটা প্রতিষ্ঠান যদি তার নিজেকে মানে সিকিউর করতে চায়, তার মানে মানে অলমোস্ট সব দিক থেকে সে যদি নিজেকে সিকিউর করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই সাপোর্টগুলো দিচ্ছি। তো এই জায়গা থেকে যদি আমি বলি যে আসলে স্বাভাবিকভাবেই এটা শুধুমাত্র একটা স্কোপ না, আমরা যদি বাংলাদেশি মানুষের ক্যারিয়ার অপরচুনিটির জায়গাটাকেও চিন্তা করি যে লাইক ফিউচারে এই জায়গাটাতে কেমন স্কোপ আছে, তাহলে অবশ্যই বলবো যে বিজনেস এঞ্জেল যে কোনো একটা এন্টারপ্রেনার যদি শুধু সাইবার সিকিউরিটি নিয়ে তার একটা বিজনেসকে রান করতে চায়, একটা বড় অপরচুনিটিস, যদি একটা পার্সন সে নিজেকে স্কিল করে শুধুমাত্র এই রিলেটেড জবের সাথে নিজেকে ইনভলভ করে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় অপরচুনিটিস ওয়েট করছে না, অলরেডি মানে এটা আছে এখন, এক্সিস্ট। এক্সিস্ট। ওকে,
ধন্যবাদ আপনাকে মনির ভাই, আপনার মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসে আমাদের সাথে আলোচনা করার জন্য, এবং একই সাথে ধন্যবাদ কামরুজ্জামান শিশির ভাই আপনাকেও, যে আপনি মাঠ পর্যায়ে কাজ করেন এবং আপনার অভিজ্ঞতাগুলো হয়তো আমাদের যারা শ্রোতা থাকবেন তাদের উপকারে আসবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ আমরা ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরনের সমস্যার, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম। এতক্ষণ যারা আমাদের এই আলোচনাটি শুনে থাকবেন, অবশ্যই তাদের ক্যারিয়ার গঠনে এই আলোচনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।